সো গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের টার্গেট ত্রিপুরা ফায়ার সার্ভিস পরীক্ষার জন্য। আজকের ক্লাস নম্বর হচ্ছে 4 নম্বর ক্লাস। ঠিক আছে, আজকে কিন্তু আমি কোনো এমসিকিউ প্রশ্ন নিয়ে আসিনি, কারণ হাতের সময় মাত্র হাতে গোনা আর 1 মাস সময়। এই 1 মাসের মধ্যে এমসিকিউ দিয়ে ত্রিপুরার সবগুলো চ্যাপ্টার অ্যাকচুয়ালি কমপ্লিট করা ইম্পসিবল সম্ভব হচ্ছে না। সেই জন্য একটু ডিটেলসে আমি প্রশ্ন দেবো। ডিটেলসে প্রশ্ন দিলে একটু চ্যাপ্টারগুলো আপনাদের কমপ্লিট করতে সুবিধা হবে। আর একটা জিনিস বলে দেই, আজকে 4 নম্বর ক্লাস আমরা যেগুলো প্রশ্ন উত্তর ডিটেলসগুলো দিচ্ছি, এগুলো কিন্তু ত্রিপুরার আমরা বিভিন্ন বইয়ের মধ্যে থেকে তথ্য নিয়ে আমরা কিন্তু এগুলো আপনাদেরকে বানিয়ে আপনাদের সামনে প্রকাশ করছি। তো এর মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি রয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, কারণ এগুলো সম্পূর্ণ বই থেকে আমরা ইম্পর্টেন্ট দেখে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। ঠিক আছে, তো যদি কোনো ভুল থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে ঠিক করে দেবেন। ঠিক আছে, ত্রিপুরার প্রধান নদীসমূহ আজকের টপিক হচ্ছে। এই টপিক থেকে আপনারা শুধু ত্রিপুরা ফায়ার সার্ভিস না, যে কোনো পরীক্ষাতে বসতে যাচ্ছেন, এই টপিক থেকে 1 থেকে 2 থেকে 3টা প্রশ্ন তো আপনারা অবশ্যই কমন পাবেন, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। তো ত্রিপুরার প্রধান নদীসমূহ আজকের টপিক দেখুন। ত্রিপুরায় 10টি প্রধান নদী রয়েছে, যেগুলোর বার্ষিক প্রবাহ প্রায় 793 মিলিয়ন ঘনমিটার পানি। তো প্রশ্ন যদি আসে ত্রিপুরায় কতটি প্রধান নদী রয়েছে, উত্তর হবে কতটা? 10টি। ঠিক আছে, 10টি। সমস্ত নদী বৃষ্টি নির্ভর ও ক্ষণস্থায়ী। ঠিক আছে, রেইন ফেড অ্যান্ড এফেমেরাল প্রকৃতির। ঠিক আছে, এফেমেরাল প্রকৃতির। তো অনেকে বলেন যে ইংলিশ কেন দেই না। আমি প্রথম যে ক্লাসে আমি ইংলিশ তার পাশাপাশি বাংলা দিয়েছিলাম, তো ম্যাক্সিমাম খবর এসেছে যে ইংলিশে তারা বুঝতে পারছেন না, সেই জন্য আমি এখন বাংলা দিচ্ছি। ঠিক আছে, সমস্ত প্রধান নদীর উৎস পাহাড়ি অঞ্চল থেকে, এবং তারা ট্রেলিস নামক সাধারণ প্রবাহ পথের ধরন প্রদর্শন করে। ওই যে ট্রেলিস, এগুলো আপনারা যেগুলো পয়েন্ট আছে এগুলো খাতাতে নোট করে রাখবেন। ঠিক আছে, প্রথমে রয়েছে মনোনিবার। আর আমি আপনাদের বলছি, যারা ত্রিপুরা ফায়ার সার্ভিসের ক্যারিয়ার আছে, হাতের সময় 1 মাস সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নিয়ে পড়ার চেষ্টা করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। সেই গ্রুপে আমরা সম্পূর্ণ সব কিছু সেখানে প্রোভাইড করছি। তো মনোরিবার রয়েছে, দেখুন এটি শাখান পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। প্রশ্ন যদি আসা পরীক্ষাতে মনোরিবার কোথা থেকে উৎপন্ন হয়েছে, উত্তর হবে শাখান পর্বতমালা থেকে। ঠিক আছে, তো এরকম আমি বুঝাচ্ছি কারণ আমি যেগুলো পড়াচ্ছি এরকম করে আপনারা যদি এগুলো পড়েন, তাহলে আপনারা এমসিকিউ প্রশ্ন আসলে আপনারা উত্তর দিতে পারবেন। এবং এটি বাংলাদেশের মৌলভীবাজার জেলার মানমুখে কুশিয়ারা নদীর সঙ্গে মিলিত হয়েছে। ঠিক আছে, বাংলাদেশের মৌলভীবাজার জেলার মানমুখে কুশিয়ারা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এটি ত্রিপুরার দৈর্ঘ্য সবচেয়ে দীর্ঘ নদী, যার দৈর্ঘ্য প্রায় 167 কিমি। তো প্রশ্ন যে আসে ত্রিপুরার সবচেয়ে বেশি দৈর্ঘ্য নদীটির নাম কি, তো সেটা হবে কি মনু নদী, এবং দৈর্ঘ্য কত? 167 কিলোমিটার। ঠিক আছে, তারপরে দেখুন, পাহাড়ি ডালে দ্রুত প্রবাহের পর নদীটি সমতল ভূমিতে এসে দৃঢ় হয়ে যায় এবং বিভক্ত হয়ে প্রবাহিত হয়। এটি সিলেট সমভূমি দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে। নদীটি ধলাই জেলার কৈলাসহর সংলগ্ন এলাকায় বাংলাদেশের দিকে প্রবেশ করে। এটি ধলাই জেলার মনু শহরের নিকট দিয়ে প্রবাহিত হয়। তারপর রয়েছে গোমতী নদী। পরের টপিক হচ্ছে গোমতী নদী। এটি শার্মা ও রাইমা নামের 2টি ছোট নদীর সংমিশ্রণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, যেটা আগের মতো বললাম, যদি বলা হয় গোমতী নদীর উৎপত্তি স্থান কি, তো উত্তর হবে এটি শার্মা ও রাইমা নামের 2টি ছোট নদীর সংমিশ্রণে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, শার্মা নদী উৎপন্ন হয়েছে আটারমুড়া পর্বতমালা থেকে, এবং রাইমা নদী উৎপন্ন হয়েছে লংতরাই পর্বতমালা থেকে। ঠিক আছে, মনে থাকবে এই 2 পর্বতমালা গোমতী জেলার দক্ষিণ পূর্ব সীমানায় দুচাইবাড়ি অঞ্চলে অবস্থিত। এই নদীর দৈর্ঘ্য প্রায় 133 কিলোমিটার। মনে রাখবেন, গোমতী নদীর দৈর্ঘ্য প্রায় 133 কিলোমিটার। ঠিক আছে, এটি ত্রিপুরার আয়তনের সর্ববৃহৎ নদী এবং প্রবাহের পরিমাণ অনুযায়ী সবচেয়ে বড়। ত্রিপুরার জনগণ এই নদীকে গঙ্গা নদীর সমতুল্য পবিত্র মনে করে। এটি ত্রিপুরার সবচেয়ে বেশি বার্ষিক প্রবাহযুক্ত নদী। এটি আম্পি উপবিভাগের ডম্বুর জলপ্রপাত হয়ে প্রবাহিত হয় পশ্চিমে বাংলাদেশের কুমিল্লা জেলা দিয়ে প্রবেশ করে। এর ডান দিকের উপাদানগুলি হলো যেমন নোয়াচড়া, তারপর রয়েছে প্রতাপগাং, সৌগাং, তারপর রয়েছে সরবঙ্গচড়া, তারপর রয়েছে ধাতকচড়া ও লাভাচড়া। বাম দিকের উপাদানগুলি হলো রানীগাং, মহারানীচড়া, তারপর রয়েছে কুরমাচড়া, চেলাগাং, একখাড়ি ও রম্বধানছড়া। ঠিক আছে, রম্বদাছড়া। ওকে, নেক্সট যেটা নদী হচ্ছে সেটা হচ্ছে ধলাই নদী, ধলাই রিভার। ঠিক আছে, ত্রিপুরার প্রধান সমূহ মেজর লেকস অফ ত্রিপুরা, যেটা টপিতে রয়েছে আমাদের ধলাই, এবং রয়েছে রুদ্রসাগর। ঠিক আছে, রুদ্রসাগর লেক। ঠিক আছে, দেখুন রুদ্রসাগর লেক কি, দেখুন এটি মেলাগড় সিপাহী জেলা থেকে ত্রিপুরায় অবস্থিত। রুদ্রসাগর লেক কিন্তু মনে রাখবেন, এটি মেলাগড় সিপাহী জেলা থেকে
ত্রিপুরায় অবস্থিত। এটি রাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রায় 55 কিমি দূরে। এর ভৌগোলিক আয়তন প্রায় 2.4 বর্গ কিলোমিটার ভৌগোলিক আয়তন। এটি একটি প্রাকৃতিক পলি সংরক্ষণ ধার হিসেবে বিবেচিত। হ্রদটি 3টি স্থায়ী নদী দ্বারা পুষ্ট হয়েছে, যেমন নোয়াছড়া আগে যেটা বলেছিলাম, তারপর হচ্ছে দুর্লভনারায়ণ এবং দুর্লভনারায়ণ ছড়া এবং ক্যাম্পতলি ছড়া। এটি 2005 সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। প্রতি বছর জুলাই আগস্ট মাসে এই হ্রদ নৌকা উৎসব অনুষ্ঠিত হয়। এটি তার দৃশ্যমান সৌন্দর্যের জন্য বিখ্যাত। হ্রদের কেন্দ্রে নীরমহল নামে একটি জলমহল 1930 সালে ত্রিপুরার মহারাজ বীর বিক্রম কিশোর দেববর্মা দ্বারা নির্মিত হয়। তো প্রশ্ন যদি আসে ত্রিপুরার নীরমহল কার দ্বারা এবং কবে নির্মিত হয়, তো উত্তর দিবেন নীরমহল নামে একটি জলমহল, যেটি 1930 সালে ত্রিপুরার মহারাজাকে বিক্রম কিশোর দেববর্মার দ্বারা নির্মিত হয়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট টপিক। তারপরে যেমন রয়েছে ভারতের পরিবেশ ও বন মন্ত্রক, ঠিক আছে, রুদ্রসাগর হ্রদকে দেখুন, ভারতের পরিবেশ ও বন মন্ত্রক থেকে দেখুন, রুদ্রসাগর হ্রদকে জাতীয় গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে স্বীকৃতি দিয়েছে। মনে রাখবেন, রুদ্রসাগর হ্রদকে জাতীয় গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে, বিপন্ন প্রজাতির বেয়ারস পচার্ড এবং ফেরুজিনাস হাঁস এই হ্রদে দেখা যায়। ঠিক আছে, এইগুলো এই হ্রদে দেখা যায়, মনে রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে যেমন ডুম্বুর হ্রদ, ঠিক আছে, এটি এমপি উপবিভাগে অমরপুর সাবডিভিশন অবস্থিত, যেখানে রাইমা ও শারমা নদীর মিলনে এই হ্রদের সৃষ্টি। এটি আগরতলা থেকে প্রায় 120 কিমি দূরে। এর আয়তন প্রায় 41 বর্গ কিলোমিটার। এই হ্রদই গোমতী নদীর উৎসস্থান। ঠিক আছে, এতে মোট 48টি ছোট দ্বীপ রয়েছে। শীতকালে এটি অধিবাসী পাখিদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। হ্রদের পাশে একটি হাইডেল প্রকল্প রয়েছে, যেখান থেকে গোমতী নদীর উৎসস্থল তীর্থমুখ অবস্থিত। তীর্থমুখ একটি বিখ্যাত তীর্থস্থান, যেখানে প্রতি বছর 14 জানুয়ারি পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এখন হচ্ছে অমর সাগর হ্রদ। ঠিক আছে, দেখুন অমরসাগর হ্রদের, এটি দক্ষিণ ত্রিপুরা জেলার গোমতী উপবিভাগে অবস্থিত। এটি আগরতলা থেকে প্রায় 78 কিমি দূরে। এটি একটি কৃত্রিম হ্রদ, ঠিক আছে, যেটা আর্টিফিশিয়াল লেক, যা 1600 শতকে নির্মিত হয়। এর আয়তন প্রায় 0.2 বর্গ কিলোমিটার। অমরপুর শহর এই হ্রদের তীরে অবস্থিত। আচ্ছা, এরপর রয়েছে বিজয়সাগর হ্রদ। ঠিক আছে, বিজয়সাগর লেক, এটি উদয়পুর শহরে গোমতী জেলায় অবস্থিত। এটি নির্মিত হয়েছিল ধন্যমাণিক্য ও গোবিন্দমাণিক্য এই দুই ত্রিপুরা রাজাদের শাসনকালে। প্রশ্ন যদি আসে যে বিজয়সাগর হ্রদ কবে উৎপত্তি হয় এবং কোন রাজাদের আমলে, উত্তর কি হবে? এটি উদয়পুর শহরে গোমতী জেলায় অবস্থিত। এটি নির্মিত হয়েছিল ধন্যমাণিক্য ও গোবিন্দমাণিক্য এই দুই ত্রিপুরা রাজাদের শাসনকালে। ঠিক আছে, এবং এটি উদয়পুরের অন্যতম বৃহৎ হ্রদ। এর দৈর্ঘ্য প্রায় 6.97 বর্গ কিমি এবং প্রায় 4.18 বর্গ কিমি। এটি মহাদেব দিঘি নামেও পরিচিত। এটি কিন্তু মহাদেব দিঘি নামেও পরিচিত। মনে রাখবেন, প্রশ্ন যদি আসে মহাদেব দিঘি নামে কোন হ্রদটি পরিচিত, তাহলে উত্তর হবে আপনাদের বিজয়সাগর হ্রদ। ওকে, এর দক্ষিণ কোণে অবস্থিত মহাদেব বান মন্দির। এই হ্রদের জল ব্যবহার করা হয় স্নান, ধোয়া, মোচা, মাছ চাষ ইত্যাদি কাজে। এরপরের আমরা সেটা হচ্ছে কল্যাণসাগর হ্রদ, কল্যাণসাগর লেক যেমন রয়েছে। দেখুন, এটি একটি কৃত্রিম হ্রদ, যা উদয়পুর গোমতী জেলা ত্রিপুরায় অবস্থিত। এটি প্রায় 5 একর জমির উপর বিস্তৃত। ঠিক আছে, হ্রদের দৈর্ঘ্য প্রায় 0.00019 বর্গ কিমি এবং প্রস্থ প্রায় 0.00013 বর্গ কিমি। এর পূর্ব তীরে অবস্থিত মাতা ত্রিপুরেশ্বর মন্দির, মনে রাখবেন, এর পূর্ব তীরে অবস্থিত মাতা ত্রিপুরেশ্বর মন্দির, যা এই হ্রদটিকে পবিত্র স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কল্যাণসাগর হ্রদে প্রচুর সংখ্যক কচ্ছপ পাওয়া যায়, মনে রাখবেন। ঠিক আছে, প্রচুর সংখ্যক কচ্ছপ কোন হ্রদে পাওয়া যায়? প্রশ্ন আসলে উত্তর দেবেন কল্যাণসাগর হ্রদে। এটি ত্রিপুরার একটি বিরল প্রজাতির কচ্ছপের প্রাকৃতিক আবাসস্থল। তারপর রয়েছে আপনাদের কৌরা লেক। ঠিক আছে, কৌরা লেক অর্থাৎ কৌরা হ্রদ, এটি ঊনকোটি জেলার কৈলাসহর উপবিভাগে অবস্থিত। এর প্রায় 5 বর্গ কিমি এলাকায় বিস্তৃত। এই হ্রদটি শিবালস্তম নামে বিখ্যাত, যেখানে প্রতি বছর 2 বার মেলা অনুষ্ঠিত হয়। 2টি বার্ষিক শিবাতলম মেলা এবং হ্রদের তীরে আয়োজিত হয়। তারপর রয়েছে কমলাসাগর হ্রদ। ঠিক আছে, কমলাসাগর হ্রদ দেখুন, এটি একটি কৃত্রিম হ্রদ, যা সিপাহী জেলা বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত। এটি আগরতলা থেকে প্রায় 27 কিমি দূরে। এটি ত্রিপুরার রাজা ধন্যমাণিক্যের কর্তৃক 1500 শতকে নির্মিত। হ্রদের তীরে অবস্থিত বিখ্যাত কসবা কালী মন্দির। নবরাত্রি উৎসবের সময় এই হ্রদে একটি বড় মেলা অনুষ্ঠিত হয়।
তারপর রয়েছে জগন্নাথ দিঘি, ঠিক আছে, এটি উদয়পুর গোমতী জেলাতে অবস্থিত। বৈষ্ণব মন্দির এবং জগন্নাথ মন্দির এই হ্রদের উত্তর পূর্ব তীরে অবস্থিত। এটি পুরাণ দিঘি নামেও পরিচিত, মনে রাখবেন। তারপর রয়েছে আপনাদের রাজ্য সম্পর্কিত কিছু তথ্য রয়েছে, যেমন গোমতী নদী হলো ত্রিপুরার সর্বাধিক দীর্ঘ নদী, মনে রাখবেন, সর্বাধিক দীর্ঘ নদী গোমতী নদী। তারপর রয়েছে মহুরী নদীকে লিটল ফেনী নামেও ডাকা হয়। তারপর রয়েছে যেমন হাওড়া নদীকে কুকবরক জনগোষ্ঠী সাইদ্রা নদী বলে ডাকে, এবং বিজয়সাগর হ্রদকে মহাদেব দিঘি নামেও পরিচিত, ঠিক আছে। তারপরে যেমন রয়েছে এটি 18 মুড়া পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় 117 কিমি। এটি উত্তরের দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগরে মনু নদীর সঙ্গে মিলিত হয়। নদীর তীরে অবস্থিত কিছু বিখ্যাত শহর হলো আমবাসা, বারালতুমা এবং কমলপুর, ধলাই জেলা, ঠিক আছে। তারপর রয়েছে দেবনদী বা দেওনদী, ঠিক আছে, এটি জম্পুই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে ধর্মনগর, উত্তর ত্রিপুরা জেলাতে। নদীটির দৈর্ঘ্য প্রায় 132 কিমি। এটি উত্তর দিকে প্রবাহিত হয়ে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর উপত্যকার মধ্য দিয়ে গিয়ে মনু নদীর সঙ্গে মিলিত হয়। তারপর রয়েছে লঙ্গাই নদী, এটি জম্পুই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। নদীটির প্রায় দৈর্ঘ্য 98 কিমি। এটি ত্রিপুরার ও মিজোরামের অংশ অতিক্রম করে আসামের করিমগঞ্জ জেলা ও বাংলাদেশের প্রবেশ করে। নদীটি শেষে হাকালুকি হাওর নামক জলভূমিতে গিয়ে মিশে যায়। এটি একটি আন্তঃসীমান্ত নদী যা ভারতে ও বাংলাদেশের সীমানা বরাবর প্রবাহিত করে। তারপর রয়েছে ফেনী নদী, ঠিক আছে, এটি ত্রিপুরার দক্ষিণ পূর্বাঞ্চল ও বাংলাদেশের সীমান্ত থেকে উৎপন্ন। নদীটির প্রায় দৈর্ঘ্য প্রায় 116 কিমি। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সীমান্ত নদী, যার উপর জলবন্টন অধিকার সংক্রান্ত বিরোধ চলছে। নদীটি সাবরুম শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশ প্রবেশ করে। তারপর রয়েছে জুরি নদী, এটি জম্পুই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এর দৈর্ঘ্য হচ্ছে আপনাদের 79 কিমি এবং এটি উত্তর দিকে ধর্মনগর উপত্যকা হয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশ কুশিয়ারা নদীর সঙ্গে মিলিত হয়েছে। তারপর রয়েছে খোয়াই নদী রয়েছে, এটি লংথরাই পর্বতমালা থেকে উৎপন্ন। নদীটির প্রায় দৈর্ঘ্য 166 কিমি, যা ত্রিপুরার দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কোয়াই শহর অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশের পর এটি কিশোরগঞ্জ জেলার নিকটে কুশিয়ারা নদীর সঙ্গে মিশে যায় এবং পরে মেঘনা নদীতে মিলিত হয়। তারপর রয়েছে মুহুরী নদী, ঠিক আছে, এটি দেওতামুড়া পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে এবং মুহুরী নদীকে লিটল ফেনী নামেও ডাকা হয়। নদীটির দৈর্ঘ্য প্রায় 64 কিলোমিটার। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সীমান্ত নদী। এটি পশ্চিম দিকে বেলুনিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং শেষে ফেনী নদীর সঙ্গে মিশে বঙ্গোপসাগরে পতিত হয়। তারপর রয়েছে হাওড়া নদী হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটি বড়মুড়া পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় 53 কিমি। এটি পশ্চিম ত্রিপুরা জেলার প্রধান নদীগুলির একটি এবং বাংলাদেশের তিতাস নদীর সঙ্গে মিশে যায়। এটি দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে চম্পকনগর, জিরানিয়াত, কুমলুং, কায়েরপুর ও আগরতলা শহর অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। ত্রিপুরার কুকবরক জনগোষ্ঠী এটিকে সাইদ্রা নদী নামেও চেনে, ঠিক আছে। নদীর অববাহিকা এলাকা দেখুন, নদীর নাম তালিকা সব কিছু এখানে দেওয়া আছে। এখানে যেমন এটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা। গোমতী নদী দেখতে পাচ্ছেন 2378, 22.6 এবং এলাকা হচ্ছে 22.66। এটা হচ্ছে ভৌগোলিক এলাকা, ঠিক আছে, এটা হচ্ছে ভৌগোলিক এলাকার শতকরা অংশ। এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা, তো আমরা আজকে নদীসমূহ দেখলাম। এরপরের পার্টে আমরা দেখব ত্রিপুরার প্রধান হ্রদসমূহ, ঠিক আছে, এরপরের পার্টে আমরা দেখব ত্রিপুরার প্রধান হ্রদসমূহ, মেজর লেকস অফ ত্রিপুরা। এর নেক্সট পার্টে এটা হবে, ঠিক আছে। আজকে এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ক্লাস দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে নেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন প্রত্যেক চাকরির প্রার্থীরা যেন এটা পড়ে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।